হ্যালো মাই ডিয়ার জিনিয়াস ফ্রেন্ড, আমি অনুপমা রায়। আজকে আমি তোমাদের সাথে অনার্স ফাইনাল ইয়ারের টেন্সর অ্যানালাইসিস এই বইটির সব থেকে গুরুত্বপূর্ণ একটি ম্যাথামেটিক্স চ্যাপ্টার 1 এর এক্সাম্পল নাম্বার 49 নিয়ে আলোচনা করব। বলা হয়েছে, যদি কোনো কোভেরিয়েন্ট বা কোভেরিয়েন্টকে বাংলায় বলা হয় সহচল, কোভেরিয়েন্ট বা সহচল টেন্সরের অংশ সমূহ আয়তকার স্থানাঙ্কে 2x - z, x স্কয়ার y z এই তিনটা হয়, তবে বেলনাকার স্থানাঙ্কে এর সহচল বা কোভেরিয়েন্ট অংশসমূহ নির্ণয় করতে বলছে। দেওয়া আছে আয়তকার স্থানাঙ্ক, বের করতে হবে এর বেলনাকার স্থানাঙ্কের কোভেরিয়েন্ট। ঠিক আছে, তো আমাদেরকে প্রথমে জানতে হবে যে আয়তকার স্থানাঙ্ক কি দিয়ে প্রকাশ করতে হয়। আয়তকার স্থানাঙ্ককে এক্স ওয়াই জেড দ্বারা প্রকাশ করা হয়, আর বেলনাকার স্থানাঙ্ককে রো, পাই এবং জেড দ্বারা প্রকাশ করা হয়। এদের ভিতর কিছু আবার সম্পর্ক রয়েছে, যেটা আমি তোমাদেরকে এখন বুঝিয়ে দিচ্ছি। যেমন বললাম, আমরা জানি দিয়ে লিখতে হবে, যদি আয়তাকার স্থানাঙ্ক এক্স ওয়াই জেড হয় এবং বেলনাকার স্থানাঙ্ক হয় কিউ, পাই আর জেড, তাহলে এদের মধ্যকার সম্পর্কটা হবে এক্স ইকুয়াল টু পি রো, x equal to rho cos pi, y equal to rho sin pi এবং z equal to only z। তো মনে রাখতে হবে x equal to হচ্ছে cos pi rho into cos pi, আর y এর সাথে হবে rho into sin pi, আর z equal to z হবে। তো এই তিনটাকে আমরা দিলাম 1 নাম্বার সমীকরণ। ঠিক আছে, এবার আমাদেরকে ধরে নিতে হবে যে আয়তকার কার্তেশীয় স্থানাঙ্ক এর মানগুলো। তাহলে আমরা এখানে ধরবো আয়তকার, এটা তো বেলনাকার আর মানে লিখলাম আমাদের এদের মধ্যকার সম্পর্ক। এবার আয়তকার কার্তেশীয় স্থানাঙ্ক আমরা ধরে নেব। কি ধরবো? কার্তেশীয় স্থানাঙ্ক। কার্তেশীয় স্থানাঙ্ক আমাদের x ইকুয়াল টু হবে x টু দি পাওয়ার 1, y ইকুয়াল টু হবে x টু দি পাওয়ার 2, আর z ইকুয়াল টু হবে x টু দি পাওয়ার 3। মানে x এর মান 1, y এর মান 2 আর z এর মান 3। এবার আমাদেরকে এই এর সহচল টেন্সরের যার অংশসমূহ দেওয়া আছে সেই লাইনটা লিখে নেব। এই যে অংশসমূহ দেওয়া আছে, এই অংশসমূহ হচ্ছে গিয়ে এ আই এর কোভেরিয়েন্ট টেন্সর। আমরা লিখব, ধরি এ আই এর কোভেরিয়েন্ট, এটাকে তোমরা সহচলও লিখতে পারো, প্রশ্নে যেটা থাকবে সেটা লিখবে। কোভেরিয়েন্ট থাকলে কোভেরিয়েন্ট লিখবে, সহচর থাকলে সহচর লিখবে। আমার কোভেরিয়েন্টটা লিখতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ হয়, তাই আমি এটা লিখলাম। যার অংশসমূহ আমাদের যে মানগুলো দেওয়া আছে সেগুলো হবে যে এ আই এর কোভেরিয়েন্টের অংশসমূহ। কি হবে? 2x - z ছিল, আর ছিল x স্কয়ার y, আর ছিল y z। ঠিক আছে, এই কোভেরিয়েন্ট অংশগুলোতে আমাদের i এর মান হবে 1 থেকে 3 পর্যন্ত। i এর মান কি হবে? 1 থেকে 3 পর্যন্ত। আমরা এখানে ডান সাইডে একটু লিখে নেই, i ইকুয়াল টু 1 2 3। ঠিক আছে, i ইকুয়াল টু কি 1 2 3। এবার আমরা অর্থাৎ দিয়ে লিখতে পারি, তাহলে অর্থাৎ a1 ইকুয়াল টু 2x - z, আর a2 ইকুয়াল টু x স্কয়ার y, a3 ইকুয়াল টু y z। এই মানগুলো তো আমরা লিখে নিলাম। এবার আমাদেরকে এই মানগুলোতে মান বসাতে হবে। কিভাবে আমরা মান বসাবো? এই যে a1 এর মান দেওয়া আছে 2x - z, এইখানে আমরা x এর মান কি ধরেছিলাম তোমাদের মনে আছে? x এর মান ধরেছিলাম রো cos পাই। এই মানটা আমরা এবার এখানে বসিয়ে দেব। তাহলে আমাদের a1 এখানে আমরা অতএব দিয়ে লিখব, অতএব বা এখন দিয়ে লিখব, এখন অতএব a1 ইকুয়াল টু, এখানে আছে 2x, তাই না?
তো 2x এর জায়গায় আমরা কি লিখবো, আমরা জাস্ট একবার লিখি 2x মাইনাস জেড ছিল, তো এইটার মানটা হবে গিয়ে 2 ইন্টু রো কজ পাই আর মাইনাস জেড, জেড মানে জেডই, তাহলে এইটা হলো a1 এর মান। এবার আমরা বের করব a2 এর মান, অতএব দিয়ে আমাদের a2 এর মান হবে, a2 তে কি ছিল y স্কয়ার সরি x স্কয়ার y, তাহলে আমরা x এর মান জানছিলাম কি রো স্কয়ার, আমাদের এখানে x স্কয়ার y, তাহলে x এর মান হলো গিয়ে, আমি তোমাদের উপর থেকে এটা দেখাই একটু, x এর মান আমাদের কি ছিল রো cos পাই, তাহলে x কে স্কয়ার করলে হবে রো স্কয়ার cos পাই, আর তার সাথে y এর মানটা আবার গুণ হবে। তাহলে আমি একটু ভেঙে করি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, রো স্কয়ার cos স্কয়ার পাই, আর এইটার সাথে ইনটু হবে কি এই যে তোমাদের মান আছে y এর মান, এইটা গেল x এর মান, এবার গেল y এর মান, y এর মান ছিল রো সাইন পাই, তাহলে এই দুইটাকে একসাথে করলে হয় রো কিউব cos স্কয়ার পাই সাইন পাই, স্কয়ার না কিন্তু সাইন কিন্তু অনলি, ঠিক আছে। এবার আমরা যদি a3 বের করি, a3 তে আমাদের কি ছিল yz, তাহলে yz এর মানটা কি হবে বলো তো পারলে, yz এর y এর মান আমরা জানি রো সাইন থিটা আর z এর মান z, তাহলে হবে z রো সাইন পাই, z রো সাইন পাই বা পাই z সাইন পাই, ক্লিয়ার। এবার আমরা বেলনাকার স্থানাঙ্কের কোভেরিয়েন্ট অংশসমূহ বের করব। এইটা গেল আমাদের আয়তাকারের কোভেরিয়েন্ট, তাহলে আমাদের এবার লাগবে বেলনাকারের ক্ষেত্রে, জিনিসগুলো মনে রাখবে। আয়তাকারের সময় আমরা x ইকুয়াল টু এইগুলা ধরবো, আর যখন আমরা বেলনাকারে যাব তখন আমরা কি ধরবো, তখন আমরা ধরবো p পাই আর z এর মান ইকুয়াল টু, এই মানগুলোই ধরবো, জাস্ট এইখানে একটা বার হবে, কি হবে x এর উপর একটা বার হবে, x2 এর উপর একটা বার হবে, x কিউবের উপর একটা বার হবে। আয়তাকারের ক্ষেত্রে বার হবে না, আর বেলনাকারের ক্ষেত্রে একটা বার চিহ্ন হবে, জাস্ট এইটুকুই ডিফারেন্স। এটাকে আমরা প্রকাশ করব a বার k দ্বারা, কেটা হচ্ছে এর নিচে কিন্তু, ঠিক আছে, a বার k দ্বারা, এই হচ্ছে আমাদের এই অংশটা। তাহলে আমরা আয়তকারটাকে প্রকাশ করছিলাম a i দ্বারা, আর বেলনাকারকে প্রকাশ করলাম a k দ্বারা, তাহলে এটাকে আমরা লিখতে পারি রো ইকুয়াল টু x বার 1, আর হচ্ছে গিয়ে পাই ইকুয়াল টু x বার 2, আর হচ্ছে গিয়ে z ইকুয়াল টু x বার 3, এই হলো আমাদের মানগুলো। তাহলে আশা করি এই পর্যন্ত বুঝতে কারো কোনো অসুবিধা হয়নি। যদি তোমাদের কোনো এই পর্যন্ত বুঝতেও প্রবলেম থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে হবে, তাহলে তোমাদেরকে আমি সলিউশন দিয়ে দেওয়ার যথাসম্ভব চেষ্টা করব। এবার আমাদেরকে একটা সূত্র অ্যাপ্লাই করে এই অঙ্কটাকে তোমার সমাধান করতে হবে। তোমার মানগুলো যে অংশগুলো আমাদের নির্ণয় করতে বলছে আয়তকার থেকে বেলনাকারে, সেই মানগুলো নির্ণয় করতে হবে। এই সূত্রটাই হচ্ছে আসল বিষয়, এই সূত্রটা তোমরা জাস্ট মনে রাখবে। আমরা জানি বেলনাকারের যেহেতু কাজ, সেজন্য আমাদেরকে আমরা জানি দিয়ে লিখতে হবে। সূত্রটা হচ্ছে a বার কে, a বার কোভেরিয়েন্ট কে, এই নিচে যদি কোনো মান থাকে এর নিচে সেটা হয় গিয়ে কোভেরিয়েন্ট, আর যদি উপরে থাকে সেটা হয় কন্টাভেরিয়েন্ট। তো এই দুইটা হচ্ছে গিয়ে পার্থক্য। তাহলে আমাদের কোভেরিয়েন্ট বের করতে বলছে, তার মানে আমরা কে দেব নিচে। কোভেরিয়েন্ট ইকুয়াল টু সূত্র হচ্ছে a x টু দি পাওয়ার i ডেল i আর a x বার k, ঠিক আছে, আর ইনটু হলো a i। তোমরা এটাকে জাস্ট উল্টিয়ে লিখতে পারো, সেক্ষেত্রে i এইখানে আসবে আর বার চিহ্নটা উপরে যাবে, নিচে বার হবে না। a i দিয়েও লেখা যায়, a k দিয়েও, এখন তোমরা যেটা দিয়ে ইউজ করো একই বিষয়। তো এটাকে দিলাম আমরা সমীকরণ নাম্বার 2। এবার আমরা এই যে k এর মান 1 2 3 বসিয়ে নেব। এখানে আমরা লিখে দেব কমা দিয়ে k ইকুয়াল টু, এখানে না লিখে আমরা এখানেও লিখতে পারি, যেখানে k ইকুয়াল টু 1 2 আর 3, আমরা i ইকুয়াল টু 1 2 3 ধরছিলাম, k ইকুয়াল টু 1 2 3, ঠিক আছে। এইটুক নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা যদি মানগুলা বসাই তাহলে কি হবে, অতএব দিয়ে
কে বার একবার 1 বসাবো, 1 বসালে আমাদের কি আসতেছে ডেল এক্স, আই এর মানও আমাদের কি ছিল বলছিলাম 1, কে ইকুয়াল টু 1, আই ইকুয়াল টু 1 2 আর 3, এই দুইটা আমরা হচ্ছে কি এখানে লিখে দেই, কে ইকুয়াল টু আই ইকুয়াল টু, এই মান দুইটা আমরা এখানে লিখে দেই, আই এর মানও 1 আর কে এর মানও 1, কে বার 1। এই ক্ষেত্রে আমাদের আই এর মানটা কনসিস্টেন্টলি চেঞ্জ হবে, কিন্তু এইখানে যখন আমরা কে এর আই এর মান মানে এ 1 ধরবো তখন এইখানে আই এর মানটা পরিবর্তিত হবে, 1 2 3 হবে, কিন্তু কে এর মানটা কিন্তু পরিবর্তিত হবে না, কে এর মান জাস্ট 1ই থাকবে। তাহলে এইখানে আমাদের আই ছিল, তাহলে এ 1 হবে, ইকুয়াল টু না সরি প্লাস, এবার আই এর মান একবার 1 2 3, আই এর মান আমাদের তিনটা ছিল না, তাই আমরা 1 2 3 ধরবো। এখানে আমরা এক্স জেড এখানে 2 দেব, আর এখানে এক্স বার 1ই থাকবে, কিন্তু নিচের 1টা কিন্তু চেঞ্জ হবে না কারণ কে এর মান 1, আর এখানে আমাদের এ 2 হবে কারণ আই এর মান আমাদের তিনটা করে নিছিলাম, তার প্লাস দিয়ে আমরা আবার এ এক্স 3 করব, আর নিচে হচ্ছে গিয়ে বার 1 দিব, আর এখানে এ 3, যেখানে আমরা এই লাইনটা আগেই লিখেছি, সো এখানে আর অতএব দিয়ে লেখার দরকার নাই, বা তোমরা এখানে লিখে দিতে পারো কে ইকুয়াল টু 1 এবং আই ইকুয়াল টু 1 2 3, আমরা এখানে সূত্রটাই ধরেছি, জাস্ট এটা লিখে দিলে অনেক সময় হয় কি আমরা বুঝতে পারি না কি করছি, সেজন্য এইটা লিখলে আমাদের বোঝার একটা সুবিধা থাকে। এবার আমরা দেখি এই 1 2 3 বসানোর ফলে আমরা কিছু মান পাই, যে মানগুলো একটু আগেই আমরা বের করেছিলাম। যেমন তোমার a1 এর এইখানে যে আমরা মান করছিলাম, এই a1 বারটা ঠিক থাকবে, আর আমাদের এইখানে x1 এর একটা মান ছিল, তারপর a1 এর একটা মান ছিল, সেই মানগুলো জাস্ট এবার আমরা এখানে বসাবো। আমি মানগুলো একটু আলাদা কাগজে লিখে নিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। যেমন এই যে a1 এর মান আমরা কি জানি 2 রো cos পাই মাইনাস জেড, তাহলে এই মানটাকে আমরা প্রথমে লিখি কারণ আমাদের এইটাকে আংশিক অন্তরীকরণ করতে হবে, এই মানটা ইনটু অবস্থা এটা আলাদা, এটাকে আমরা অন্তরীকরণ করব না, এটা আলাদা, তো এই মানটাকে আমরা লিখি 2 রো cos পাই মাইনাস জেড ইনটু এখানে ডেল বাই এইখানে ডেল এক্স বার 1, আর এই x1 এর মান আমরা জানি, এই যে x1 মানেই হচ্ছে x, আর x এর মান ছিল রো cos পাই, তাহলে আমরা এখানে লিখে দিতে পারি না এই x1 এর মান মানে রো cos পাই, তো সেইটাই আমরা এখানে লিখে দিই রো cos পাই। এবার আমাদেরকে রইলো এইখানে a2 এর মান ছিল রো কিউব cos স্কয়ার, এখানে অতএব দিয়ে দিই cos স্কয়ার পাই sin পাই, আর এখানে আমাদের ছিল ডেল বাই ডেল এক্স বার 1, আর উপরে ছিল কি x2, তো x2 থাকে যদি, তাহলে আমরা এখানে দেখি x2 মানে হচ্ছে y, তাহলে y এর মান ছিল p sin থিটা, সরি p sin পাই, তাহলে এখানে আমরা লিখতে পারি রো sin পাই, আমি বারবার রোটাকে p বলে ফেলছি, তোমরা আবার ভুলে p লিখো না। তো এবার আমাদের এটুকু গেল, এবার আমাদের কি আছে a3 এর মান ছিল কি রো জেড sin পাই, a3 এর মান ছিল রো জেড sin পাই, আর আমাদের ডেল দিয়ে মানটা কি হবে x বার 1, আর এইখানে x3 মানে হচ্ছে z, তাহলে z এর মান ছিল z, তাহলে আমরা এখানে লিখে দিলাম z। এবার আমরা এটাকে কি করব আংশিক অন্তরীকরণ, এটা কিন্তু ডিরেক্ট অন্তরীকরণ না বা ডিরেক্ট ডিফারেন্সিয়েশন না, এটা হচ্ছে গিয়ে আংশিক অন্তরীকরণ বা পার্শিয়াল ডিফারেন্সিয়াল। তো পার্শিয়াল ডিফারেন্সিয়ালে বা আংশিক অন্তরীকরণে আমাদেরকে কি করতে হয়, যার সাপেক্ষে অন্তরীকরণ করতে হয় সে বাদে বাকি সকল কিছু হয়ে যায় জিরো। তাহলে হচ্ছে এবার আংশিক অন্তরীকরণ যখন আমরা করতেছি তখন আমরা অঙ্কটা এখানে আরেকটু চেঞ্জ হবে, আমরা একবারে এই লাইনেই যেহেতু
এক্স এক্স ওয়ান আছে, এক্স ওয়ান এর বদলে রো দিয়ে দিতে পারতাম। আমরা এখানে একটা লাইন হচ্ছে গিয়ে তোমার করছি, তো একবারেই তোমরা এই লাইনে এই এক্স ওয়ান এর বদলে রো দিয়ে দিতে পারতা সব জায়গায়, তাহলে হচ্ছে গিয়ে অঙ্কটা তোমাদের জন্য বেশি ইজি হয়ে যেত, এক লাইন বেশি করা লাগবে না। এবার আমি তোমাদের এই জায়গায় যদি এক্স ওয়ান মানে তো আমরা জানি রো, তো এটা সব জায়গায় আমি এটাকে রো বানাই দেই। ঠিক আছে, যে জায়গায় এক্স ওয়ান ছিল সেটাকে আমরা রো বানাই দিই, কারণ এক্স ওয়ান মানে হচ্ছে রো। তো এখানে হচ্ছে গিয়ে রো হইলে তোমার যার রো এর সাপেক্ষে আমাদেরকে এবার ডিফারেন্সিয়েশন করতে হবে। ঠিক আছে, তো আমরা যখন রো এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব তখন আমাদের মানটা কি দাঁড়াবে, কারণ আমরা তো জানলামই এইখানে এক্স ওয়ান মানে হচ্ছে রো, তাহলে আমরা যে সেইভাবে রোটা বসিয়ে দিলাম। তো এবার যদি আমরা এখানে রো বসাই তাহলে হচ্ছে গিয়ে আমাদের পদগুলো আসে 1 মিনিট, এই যে এইটা যেটা আছে এইটা এইভাবেই বসে যায়, আর যখন রো এর সাপেক্ষে এইটাকে আমরা ডিফারেন্সিয়েশন করি তখন হয়ে যায় 1, তার মানে শুধুমাত্র cos পাই থাকে, তো cos পাই হবে, আর এই 2 এর যে অংশটা আছে এই অংশটা এখানে যেমন আছে তেমন বসে যাবে। তাহলে আমাদের পদটা দাঁড়াবে হচ্ছে গিয়ে এখানে এই 2 এর অংশটা এখানে হচ্ছে গিয়ে আমরা দিয়ে দেই 2 রো, একটু আমি ডিটেলসে করি, পাই মাইনাস জেড, আর রো এর সাপেক্ষে যখন আমরা করতেছি তখন হয়ে যাচ্ছে 1। তো cos পাই প্লাস দিয়ে এই রো কিউবের এই পদটা এইভাবেই থাকবে, রো কিউব cos স্কয়ার পাই সাইন পাই, আর এখানে যখন আমরা পাই এর সাপেক্ষে এটাকে ডিফারেন্সিয়েশন করি তখন আমাদের অনলি সাইন পাই থাকে। তারপরে হচ্ছে গিয়ে প্লাস দিয়ে আমরা যখন এই পদটা করি পাই এর সাপেক্ষে যেহেতু ডিফারেন্সিয়েশন, এখানে পাই এর কোনো পদ অবশিষ্ট নাই, তার মানে এই পদটা হবে কি 0, তাহলে হবে পি জেড সাইন পাই ইন্টু 0, তার মানে টোটাল পদটাই 0। তাহলে আমাদের অবশিষ্ট থাকবে শুধুমাত্র এইখান থেকে কি আমি বাম পাশে এ ওয়ানটা আমরা এইভাবে দিয়ে যাই, তাহলে দেখতে সুন্দর দেখায় আর আমাদের অঙ্ক বুঝতেও সুবিধা হয়। তাহলে আমাদের এখানে অঙ্কের মানটা দাঁড়ায় হচ্ছে গিয়ে এইটাকে এবার এটার সাথে গুণ করে দাও, গুণ করে দিলে হয় 2 রো, এই যে cos স্কয়ার পাই মাইনাস জেড cos পাই, এখানে হচ্ছে প্লাস কিউব cos স্কয়ার পাই, আবার হচ্ছে সাইন স্কয়ার পাই। তো এই পর্যন্ত হলো। এবার আমরা এই 1 বসায় বের করছি, এবার আমরা কি বসায় বের করব, k ইকুয়াল টু 2 আর i ইকুয়াল টু 1 টু 3। এই সেম প্রসেসেই আবার আমাদের পরের ধাপটা আমরা ক্লিয়ার করব, আমরা মানটা তাহলে বসাই। আমি তোমাদের ডিটেলসে একটু দেখায় দিই যাতে কোনো ডাউট না থাকে, তোমরা ইজিলি অঙ্কটা করতে পারো। যেহেতু আমরা এবার কি করব, আমরা এখানে আমি হচ্ছে গিয়ে ব্র্যাকেটে লিখে দিই, আমরা এবার k ইকুয়াল টু 2 আর i ইকুয়াল টু 1 টু 3 বিবেচনা করে ওই সূত্রটায় মান বসাই, তাহলে হয় x1 আর এখানে হয় x বার, k ছিল এখানে না, তাহলে হচ্ছে গিয়ে 2, আর এখানে হলো a1 প্লাস সেম ভাবে এক্স স্কয়ার বাই এক্স বার 2, এখানে 3 না কিন্তু 2, আর হচ্ছে গিয়ে এখানে a2 প্লাস এক্স কিউব, আর হচ্ছে গিয়ে এখানে এক্স বার 2, আর এখানে হচ্ছে a3। তো সেম ভাবে যখন এবার আমরা এইটাকে মানগুলো বসিয়ে দেব, মানগুলো বসিয়ে দিলে আমাদের কি দাঁড়ায় আমি তোমাদেরকে একবার দেখাই। এখানে a1 এর বদলে যে এই মানটা, তারপর a2 x2 এর বদলে এই মানটা, x3 এর বদলে এই মানটা, আর যেখানে যেখানে 1 টু a1 a2 a3 আছে এই মানগুলো জাস্ট আমরা বসায় দেব। আর যেখানে x স্কয়ার আছে এই নিচে x স্কয়ারের জায়গায় আমরা কি বসাবো বলতো, y বসাবো, কারণ আমাদের সরি x y এর বদলে y না, আমি তোমাদেরকে সেটা লিখে দেখাই। এখানে ছিল x y z, ঠিক আছে, এখানে ছিল এক্স ওয়াই জেড, আর তোমাদের ওইখানে ছিল হচ্ছে গিয়ে এক্স ওয়াই জেড এর সমান হলো গিয়ে দাঁড়াও, এক্স ওয়াই জেড এর সমান ছিল গিয়ে রো পাই আর হইলো গিয়ে তোমার জেড, আর এই এক্স ওয়াই জেড মানেই হচ্ছে আবার x1 x2 x3, এটা নিশ্চয়ই দেখা যাচ্ছে। তার মানে এখানে হবে রো পাই
জেড। এইবার আমরা x2 এর বদলে লিখব কি পাই, x1 এর বদলে রো, আর x3 এর বদলে জেড। ঠিক আছে, এই কাজটুকু জাস্ট আমাদের এখানে করতে হবে, আর কোনো কাজ নাই। জাস্ট এই সিম্পল কাজটুকু আমরা এখানে মানটা বসিয়ে দেই। তো একে একে আমরা এই মানগুলো বসিয়ে দিছি আগের বারের মতোই। এবার আমরা যখন এইটাকে ক্যালকুলেট করি তখন আমাদের মান আসে এইখানেরটা এইভাবেই থাকে, আর এইখানে যখন আমরা রো এর সাপেক্ষে এই কাজটা করি উপরেরটাকে যখন আমরা A2 এর কাজটা করি তখন আমাদের এইখানে রো এর মাধ্যমে যদি এখানে করি কসকে আমরা যদি ইন্টিগ্রেশন করি তাহলে আমাদের কি হয় সাইন, কস রে করলে হয় কি সাইন। তাহলে হচ্ছে গিয়ে আমরা এবার কজের জায়গায় এই প্রথমের মানটা বসায় দিই 2 রো কস পাই মাইনাস জেড ইন্টু হচ্ছে গিয়ে সাইন, রো আছে আগে রো সাইন পাই, আর তোমাদের হচ্ছে গিয়ে পরের পদটায় আমাদের এখানে রো এর সাপেক্ষে সাইন কে করলে হয়ে যাবে কি মাইনাস হয়ে যাবে। তাহলে আগে আমরা এই যেমন আছে তেমন এটাকে লিখে দেই আগের পদটা, আর যখন পি সাইন পাই কে আমরা করি তখন আমাদের হয় মাইনাস, এখানে একটা মাইনাস রো কজ পাই গেল, এরপরে প্লাস দিয়ে যখন এইটা করি তখন এই পদটা অটোমেটিক জিরো হয়, কারণ পাইর এখানে কোনো অংশ নাই, তাহলে এই পদটা জিরো। তাহলে এরপর পরের পদে আমাদের ক্যালকুলেশন করলে হয় A2 বার ইকুয়াল টু, আমরা যখন এটাকে ইন্টু করে দিই তখন হয় 2 পাই এস, এখানে হয় গিয়ে 2 রো স্কোয়ার কস পাই সাইন পাই, আর মাইনাস হয় পি জেড সাইন পাই, তারপরে হয় প্লাসে মাইনাসে মাইনাস, এখানে হয় রো 4 আর এইখানে হয় কস কিউব পাই আর হচ্ছে সাইন পাই। এই হয়ে গেল আমাদের A2 এর মান। এবার সেম ভাবে আমরা আবার A3 এর মানটাও বের করে দেব, এবং দিয়ে আমরা এবার বের করব কি এখানে হলো গিয়ে কে এবং কে ইকুয়াল টু 3 এবং আই ইকুয়াল টু 1 2 3 হলে তোমরা এই আগের মানগুলো ওইভাবে লিখতে পারো, এখানে ব্র্যাকেটে যেমন লিখছিলাম এরকম তোমরা এবং দিয়ে এরকম দিয়ে তাহলে আমাদের এইখানটাও লিখতে পারো। এই বার দিয়ে আমরা লিখে দিলাম, মানগুলো আমরা বসাই দিই x1 তাহলে হলো x বার 3, তাহলে হচ্ছে a1 প্লাস x স্কোয়ার বাই x বার 3, তারপর হচ্ছে গিয়ে a2 প্লাস x বার 3 বাই x বার 3, আর এখানে হলো a3। তাহলে আমরা এবার এখানে কি পাই a3 বারের সাথে, এবার আমরা এই যে এই a3 বারের এইটার মানে হচ্ছে গিয়ে এখানে আমি কি বুঝাইছিলাম 3 যদি এখানে থাকে এই যে মানগুলো এই 3 মানে হচ্ছে গিয়ে তোমার z, তাহলে 3 এর মানে যদি হয় z তাহলে আমাদের এইখানে তোমার কি হবে এই a1 এর মানটা বসানোর পর 2 রু পাই cos মাইনাস জেড বসানোর পর আমরা এখানে a বাই a জেড লিখবো, আর যে x1 এর মান যেটা ছিল x1 এর মান ছিল রো cos পাই, এইটা বসায় দেব। এইভাবে সেম ভাবে একই ভাবে আমরা বাকি মানগুলো বসায় দিই। তো cos স্কয়ার সাইন পাই আর হচ্ছে এখানে করলে পর হয় ডেল ডেল জেড, আমরা কি ছিল তাইলে হচ্ছে গিয়ে x বার 3 এর বদলে জেড, আর এখানে হচ্ছে গিয়ে x স্কয়ার এর মান ছিল গিয়ে রো সাইন পাই। সেম ভাবে আমরা যখন আবার পরেরটা করি তখন আমাদের a3 এর যে মান রো জেড সাইন পাই আর হচ্ছে গিয়ে ডেল বাই ডেল জেড হলো x। এবার আমরা এখানে একটা মজার জিনিস দেখি, আমাদের প্রথম যে পদটা আছে এখানে জেড এর সাপেক্ষে করতে বলছে, তার মানে এখানে জেড এর কোনো পদই এক্সিস্ট নেই, তার মানে কি হয়ে যাবে জিরো। এখানেও আমাদের জেড এর সাপেক্ষে করতে বলছে, জেড এর কোনো পদ এক্সিস্ট নেই, তার মানে হয়ে গেল জিরো। এখানে আমাদের জেড এর সাপেক্ষে করতেছে, জেড এর মানে একটাই জেড আছে, তার মানে জেড কে এখানে যদি আমরা আংশিক ডিফারেন্সিয়েশন করি তাহলে হয়ে যায় 1, তাহলে আমাদের হয় পি জেড সাইন পাই। তাহলে আমাদের মান হইলো কি বলতো a বার ইকুয়াল টু পি জেড সাইন পাই। এই বেরোলো আমাদের মূলত কিন্তু মানগুলো, এই যে a1 বার a2 বার a3 বার এই তিনটাই ছিল আমাদের অঙ্কের উত্তর। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমাদের যদি কোনো রকম ডাউট থাকে অবশ্যই তোমাদেরকে কোশ্চেন করতে হবে আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে। তোমরা সবাই ভালো থেকো, আর আমাদের অনার্স ফাইনাল ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স এর কোর্সগুলো কেনার জন্য
তোমাদের আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে হবে। আর যদি তোমরা লাইভ ক্লাস এবং অনলাইন ক্লাসে যোগাযোগ করতে চাও সেক্ষেত্রে ওই একই পদ্ধতি অবলম্বন করতে হবে। বেস্ট অফ লাক।